বললেই মনে হয় দশভুজা এবং সর্বংসহা, যার মনটা আকাশের মতো উদার। কর্ণপন্থী সংবাদ সম্পূর্ণ গল্পের মতন করে আমাকে বুঝিয়েছিলেন। বন্ধু ছিলেন আজীবন। বলতে গেলে মাকে জীবনের বেশিরভাগ সময়টাই কাঁদতে দেখেছি। আর মা অসম্ভব ঈশ্বরে বিশ্বাস করতেন। মা আমার লুডো খেলার সঙ্গী ছিলেন, মার সঙ্গে ক্যারামও খেলেছি। আর মা নিজে লুডো খেলায় খুব চোট্টামি করতেন। মাকে জড়িয়েই আমার জীবন, আর কিছু ছিল না। আমার মনে হয় মা চলে গেছেন 3 বছর আগে। মা শরীরে নেই, কিন্তু মা আমার সঙ্গে সবসময় আছে। মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। কিন্তু একটা সময় আসে যে মাকে চলে যেতে হয়। মা এখন এই মুহূর্তে আমার দৃষ্টির মধ্যে নেই, দৃষ্টির সামনে নেই, কিন্তু আমি প্রতিনিয়ত অনুভব করি যে মা আমাকে ঘিরে আছেন। আমাকে ইদানিং অনেকে বলেন, আমার আত্মীয় পরিজন বন্ধু যারা দীর্ঘদিন আমার মাকে দেখেছেন, যে প্রণতি তুই দিন দিন মাসিমার মতো হয়ে যাচ্ছিস। এমনকি আমার স্বামী সুনন্দ ঠাকুর সেদিন আমার ছেলেকে বলছিল, দেখ তোর মা কিন্তু একদম তোর দিদার মতো হয়ে যাচ্ছে। শুধু সেটা চেহারা বা অন্য কিছুতে নয়, আমার হাব ভাব, আমার কথা বলা, এই যে আমি কথা বলছি, এই কথা বলা, এই উচ্চারণ, এগুলো সবটাই আমার মার কাছ থেকে পাওয়া। মার সবথেকে যেটা ভালো গুণ, অসম্ভব সাহসী একজন মহিলা। তার স্কুলের পঠন পাঠনের যে বিদ্যা যদি আমরা ধরি, সেই বিদ্যা কিন্তু ক্লাস 7 পর্যন্ত। সেই সময়ে তিনি পড়াশুনো চালাতে পারেননি। তার ঠাকুমা, মানে মায়ের ঠাকুমা, অসম্ভব কি বলবো, তেজস্বী বলা উচিত না, খুব ডমিনেটিং ক্যারেক্টার ছিলেন। বলেছিলেন মেয়েরা আবার লেখাপড়া শিখে কী করবে। সেজন্য মার পুঁথিগত বিদ্যা, যেটা স্কুলের পাশ করা সার্টিফিকেট, কলেজের ডিগ্রি মার ছিল না, কিন্তু মার অসম্ভব জ্ঞান ছিল। মাকে বইয়ের পোকা বলা যেত। মা এত বই পড়তেন। মা 3টে লাইব্রেরির মেম্বার ছিলেন। এমনকি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেখানকার মেম্বারশিপও মা নেওয়া ছিল। শুধু লাইব্রেরির জন্য নয়, মা সেখানে বিভিন্ন বক্তৃতা শুনতে যেতেন। মার নিজস্ব কোনো দিন উচ্চাঙ্গ সঙ্গীতের কোনো তার শিক্ষা ছিল না, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের একজন প্রেমিক ছিলেন। যতগুলো কনফারেন্স তখন হতো শীতকালে, সাদারাং মিউজিক কনফারেন্স, তানসেন সঙ্গীত সম্মেলন ইত্যাদি প্রভৃতি, সবগুলোতে আমার আটপৌরে মা, আটপৌরে শাড়ি পরে, মানে এই স্টাইলে শাড়ি পরে নয়, আটপৌরে শাড়ি পরে মা চলাফেরা করতেন। মা সিজন টিকিট কাটা থাকতো। মা সেই সব অনুষ্ঠান দেখতেন। রাত জেগেও যেসব হোল নাইট কনসার্ট হতো, সেই সব মা দেখতেন। এগুলো আমাকে খুব অবাক করতো যে মা এই সব টেস্ট কোথা থেকে মার এলো। মানে এত পরোপকারী মানুষ, মা মাত্রই তো স্নেহশীলা হন, সেটা তো নতুন করে কিছু বলার নেই। কিন্তু আমি মাকে দেখেছি যে কোনো আপদে বিপদে, কি আত্মীয় কি অনাত্মীয় যদি শুনতেন, কেউ যদি আসতো তার কাছে, বা শুধু কানে শুনে তার পাশে দাঁড়াতেন। আমার বাবার যেহেতু একটু অন্যান্য জায়গায় কাজের সুবাদে তাকে বেশিরভাগ বাইরে বাইরে থাকতে হতো, সেই জন্যে আমার বেড়ে ওঠাটা মার কাছেই। সবটাই আমার মাকে ঘিরে। অনেক মুহূর্ত আমার জীবনে আছে যেগুলো আমি ভুলতে পারি না। যেমন প্রতিদিন মার কাছে পড়তে বসতাম। কি অদ্ভুত লাগবে শুনতে যে মা নিজে ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন, অথচ আমি বেলতলা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম। আমাকে মা
সব বিষয়ে ক্লাস 5 পর্যন্ত পড়িয়েছেন, হ্যাঁ অঙ্কটা বাদে। অঙ্কটা পারতেন না। একদম ছোটোবেলায় হয়তো আমি খুব দুরন্ত ছিলাম, সব সময় যে ঠিক নিয়ম করে বই নিয়ে বসে পড়া সন্ধে হলেই তা করতাম না। স্কুল থেকে এসে প্রচণ্ড খেলাধুলা করতাম, তারপরে ক্লান্ত হয়ে যেতাম। আমার মনে পড়ে না ক্লাস 8-9 পর্যন্ত আমি কোনোদিন রাত 9টা বাজতে দেখেছি ঘড়িতে, কিন্তু তার মধ্যেই মা সংসারের কাজ সেরে, আর আমি যেহেতু একমাত্র সন্তান তা সম্পূর্ণটাই তো আমাকে ঘিরে, তা মা আমাকে পড়াতে বসতেন। পরীক্ষার আগে অসম্ভব সাহস দিতেন, ভীষণ মনের জোর ছিল, এগুলো মনে থাকে। আর আমাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুনতে যেতেন। তখন ময়দানে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হতো, সেখানে নাটক, আবৃত্তি, তখন থেকে একটা রুচিকে উন্নত করার যে একটা প্রবণতা ছিল। মা কবিতা পাঠ করে শোনাতেন, এই জিনিসগুলো আমি ভুলতে পারি না। আমাকে হাত ধরে ধরে কত জায়গায় নিয়ে গেছেন, যেগুলো আমার ওই 8 পৌরের মা যাচ্ছেন ভাবলেই যেন কেমন লাগতো। কবিতার প্রতি টান আমার ছোটোবেলা থেকে একদমই ছিল না। আমার মোটামুটি টান ছিল খেলাধুলোয়, আর খেলাধুলোটা হচ্ছে সবটাই আউটডোর গেমস, মানে লাট্টু, ব্যাডমিন্টন, ক্রিকেট। আমার বইয়াম ভর্তি থাকতো গুলি, আর ছিল নাটক, পাড়ার নাটক, স্কুলের নাটক, কলেজের নাটক। স্কুল কলেজের নাটকে অভিনয় করে আমি পুরস্কার পেয়েছি, মেডেল পেয়েছি। কবিতা ওই পাড়ার 25শে বৈশাখে বা পুজোর সময় একটা অনুষ্ঠান হচ্ছে স্কুল কলেজে সেভাবে বলেছি। সিরিয়াসলি যে আবৃত্তিকে ভালোবাসা, আবৃত্তি করব, সেটা কিন্তু আমার মা এবং মামা, বিশেষ করে মা কবিতা পড়ে কবিতার মানে বুঝিয়ে দিতেন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কর্ণপন্থী সংবাদ সম্পূর্ণ গল্পের মতন করে আমাকে বুঝিয়েছিলেন, এবং তিনি যখন নিজে কেদারবদ্রী গেছেন, কর্ণপ্রয়াগে গিয়ে তার কীরকম অনুভূতি হয়েছিল সেটাও আমায় বুঝিয়েছিলেন। বন্ধু তো মা ছিলেন নিশ্চয়ই, কিন্তু একাধারে খুব ভয়ও পেতাম। অসম্ভব রাশভারী ছিলেন, অসম্ভব রাশভারী। আমার বাড়িটা ছিল একেবারে বন্ধুদের জন্য অবারিতদা, বন্ধু এবং বান্ধব। সন্ধ্যের পরে আর কিচ্ছু করা যাবে না, যে যার বাড়িতে যাও। মা 25শে বৈশাখ নিজে আয়োজন করেছেন রবীন্দ্রনাথের একটি ফ্রেমে বাঁধানো ছবি, তাতে চন্দন পরিয়ে মা তাতে ফুলের মালা। আমাদের একটা টগর গাছ ছিল, সেই টগর ফুল, নিজে টগর ফুলের মালা গেঁথে চন্দন পরিয়ে সামনে ধূপ জেলে, আর বেশ কিছু একটা পাত্রের মধ্যে বেশ কিছু গুজিয়া আমার এখনও চোখে ভাসে, রেখে সামনে শতরঞ্চি পেতে আমরা পাড়ার বন্ধুরা যে যা পারো তাই বলো। ওই যে রবীন্দ্রনাথকে চেনানো বা একটা উদযাপন, তাকে শ্রদ্ধা জানানো, সেটা আমার মঞ্চ থেকে হয়নি, সেটা আমার বাড়ি থেকেই হয়েছে, আমার মায়ের জন্যেই। বলতে গেলে মাকে জীবনের বেশিরভাগ সময়টাই কাঁদতে দেখেছি। তার কারণ হচ্ছে মা এত কিছু গুণ থাকা সত্ত্বেও মা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলেন। মা এত পরোপকারী ছিলেন, কিন্তু যখন কানে আসতো তাঁর যে এমন অনেক কথা আছে, অনেক সময় হয়তো সন্তান মাকে বলতে পারে না, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই। বকুনি খাবো কি না খাবো সেটা 2-4 বার একটা ভেতরে দ্বন্দ্ব থাকতো, কিন্তু তারপরে ভাবতাম এর থেকে তো বড় জায়গা আর নেই, সুতরাং মাকেই সব বলতাম। এবং কিছু কিছুর জন্য প্রচণ্ড বকুনি খেয়েছি, আর নিজেকে শোধরানোর চেষ্টা করেছি, মতবিরোধ হয়েছিল, কিন্তু মনান্তর হয়নি। মতের বিরোধ তো বেশ কিছু কারণেই হয়েছে। আমারও একটা ওই মায়ের মতন একটা স্বাধীন চেতা ব্যাপার ছিল,
তা সেটা সবসময় যে সর্বক্ষেত্রে মা মেনে নিতে পেরেছিলেন তা কিন্তু নয়। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে তো মতবিরোধ হয়েছে, পরে আবার তো ঠিক হয়েও গেছে। বলতে গেলে মাকে জীবনের বেশিরভাগ সময়টাই কাঁদতে দেখেছি। তার কারণ হচ্ছে মা এত কিছু গুণ থাকা সত্ত্বেও মা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলেন। মা এত পরোপকারী ছিলেন, কিন্তু যখন কানে আসতো তাঁর যে যার উপকার করেছেন বা যাদের উপকার করেছেন তারাই আড়ালে মাকে নিয়ে অনেক কথা বলেছেন, তখন মার খুব কষ্ট হতো, মা কাঁদতেন। আর মা শুধু একটা কথাই বলতেন যে তুই আমার তো একমাত্র শিবরাত্রির সলতে, তোকে ধরেই আমার বেঁচে থাকা। আর মা অসম্ভব ঈশ্বরে বিশ্বাস করতেন। ঈশ্বর মানে মূর্তি বিশ্বাস বা ধর্মের সংস্কারে মা বিশ্বাস করতেন না, কিন্তু একটা কোনো সুপ্রিম পাওয়ারে মা বিশ্বাস করতেন এবং বলতেন শেষ হাসিটা কে হাসবে সেটা কিন্তু সময় বলে দেবে। সুতরাং মা হেসেছেন যত, কেঁদেছেন তার অনেক বেশি। তার কারণ পারিবারিক দিক থেকেও ভীষণ বঞ্চিত হয়েছেন। অনেক গুণ ছিল মার, মানে এমন অনেক প্রথিতযশা মানুষ আছেন, তারা বলেছিলেন মাকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় মার গুণাবলী দেখে, মার সঙ্গে কথা বলে, যে আপনি যদি আজকে লেখাপড়া শিখতেন বা আপনি যদি আজকে এইরকম পোস্টে চাকরি করতেন, আপনার কি সফল জীবন হতো। তো মা তখন বলতেন, তাদের উত্তর দিতেন, আমার এই জীবনটা যেটা পেয়েছি সেটাকেই যদি ঠিক করে করতে পারি তাহলে মনে করব যে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমাদের বাড়ির থেকে হাঁটা পথ হচ্ছে কালীঘাট পার্ক। কালীঘাট পার্কে বন্ধুদের সঙ্গে আমি খবর পেলাম যে আমাদের পাড়ারই এক বন্ধু ওখানে রোজ দোলনা চড়তে যায়। তো আমারও ইচ্ছে হলো, মাকে লুকিয়ে চলে গেছি দোলনা চড়তে। এবং যথারীতি আমার তো কোনো কিছু তো ভয় নেই, আমি অসম্ভব ডানপিটে, এবং সেই ডানপিটে স্বভাব এখনও আমার একটু আছে। তো আমি দোলনা চড়েছি। এরকম 2 দিন 3 দিন দোলনা চড়ার পরে পাড়ারই কেউ মার কানে কথাটা তুলে দিয়েছেন, নালিশ করার ভঙ্গিতে নয়, বলেছেন ও কি, আমার পাড়াতে সবাই আমাকে শুক্লা বলে ডাকে, বলে শুক্লা কি ভালো দোলনা চড়তে পারে, ও দাঁড়িয়ে দোলনা চড়ছে, কত উঁচুতে উঠে যাচ্ছে। তা মা শুধু শুধু শুনেছেন, মা কোনো রিয়্যাক্ট করেননি। মা শুধু আমাকে বলেছিলেন, তুই কবে থেকে কালীঘাট পার্কে যাচ্ছিস? আমি তো পুরো ঘাবড়ে গেছি যে মার কানে কী করে এলো। আসলে তখন না ব্যাপারটা এরকম ছিল, পাড়ার বড়রা বকুনি দিতেন কোনো অন্যায় করলে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তা মা যখন শুনলেন, বকলেন, শুধু বকেননি, ঠাস ঠাস 2টো চড়। আমি যখন খুব কান্নাকাটি শুরু করলাম যে না, আমার দোলনা চড়তে ভালোবাসে, তখন মা বাবাকে বললেন যে তুমি এক কাজ করো, এই মেয়েকে তো ঠেকানো যাবে না, তুমি একটা ভালো করে দোলনা ওর জন্য তৈরি করে দাও। একটা কাঠের তক্তা, রীতিমতো মানে কাঠের তক্তা, তার 4-5টা গর্ত করা, তার মধ্যে দড়ি দিয়ে তলায় স্ক্রু দিয়ে সেই দোলনা তৈরি করা হলো। এবং শুধু তাই নয়, বসে দোলনাটা চড়তে গেলে যেখানে হাতটা রাখতে হয়, মা সেখানে সুন্দর করে কাপড় দিয়ে একটা প্যাডিং মতন করে দিলেন, মেয়ের হাতে লাগবে বলে। আবার দাঁড়ালে আমার হাইট অনুযায়ী কোথায় ধরতে হবে সেখানেও প্যাডিং করে দিলেন। আর আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন, ওই ব্যাগে করে দোলনাটা বয়ে বয়ে কালীঘাট পার্কে নিয়ে যেতেন। তো সুতরাং মধুরেণা সমাপয়ত হয়েছিল। মা আমার লুডো খেলার সঙ্গী ছিলেন, মার সঙ্গে ক্যারামও খেলেছি। আর মা নিজে লুডো খেলায় খুব চোট্টামি করতেন, মানে ছক্কা পড়েনি, কীরকম একটা আঙুলের কায়দায় ছক্কাটা ঘুরিয়ে দিলেন, এইসবগুলো মা করতেন। তারপর কিন্তু পড়াশুনোটা যখন ওই পড়তে পড়তে ঢুলতাম, এদিকে পরের দিন ক্লাস টেস্ট আছে, পিঠে পড়তো,
যা হাতের কাছে থাকতো তাই দিয়ে পিঠে পড়তো। তাই মা অসম্ভব স্ট্রিক্ট ছিলেন। কলকাতা শহরে যখন মেট্রো চালু হলো, মেট্রো রেল চালু হলো, তখন যে অ্যানাউন্সমেন্ট হতো, ঘোষণা হতো, আমার ভয়েস দিয়েই শুরু হয়েছিল। সুতরাং মার সে কী আনন্দ, মা আমাকে নিয়ে গেলেন বলে আমি শুনবো কানে, এবং যখন কানে শুনছেন আমার গলা বাজছে, আনন্দাশ্রু যেটা বলে, চোখ দিয়ে জল পড়েছিল। মা আমাকে যখন মঞ্চে দেখতেন, মা কিন্তু আমার ভীষণ কট্টর সমালোচক ছিলেন। নিজের মেয়ে বলে যে কোনো অনুষ্ঠান করছি সেটাই যে সবসময় খুব ভালো আমাকে বলবেন তা কিন্তু নয়। মানে বলতেন আজকে এইটা ভালো হয়েছে, আজকে ওই জায়গায় মডুলেশনটা খুব একটা ভালো হলো না, আজকে কিন্তু তোমার একটু অমনোযোগী ছিলে, এই ধরনের মা কিন্তু। আর তারপরে রেডিও টেলিভিশনে যখনই অডিশন দিয়েছি, পাশ করেছি, নাইট শিফটে নিউজ পড়ে আসছি, শীতকাল, ডিসেম্বর, জানুয়ারি, এই রকম সময় রাত 11টার সময় মা বারান্দায় একটা শাল মুড়ি দিয়ে একটা মোড়ার উপর বসে আছেন আমি নাপবো বলে। আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বাড়িতে মাছ রান্না যেগুলো হতো সেগুলো কতগুলো একেবারে কি বলবো টিপিক্যাল কতগুলো মাছ রান্না হতো। তার মধ্যে মার হাতের চিংড়ি মাছের মালাইকারি আর একটা ভেটকি মাছ করতেন মা, সেটা একটা সাদার মতন দেখতে হতো, কী দিয়ে করতেন বুঝতে পারতাম না, একটু দই টই বোধহয় দিতেন, সেটা একটা অসাধারণ টেস্ট। মার হাতের নিরামিষ রান্না, সেটা কি শুক্তো, কি আলুর দম। আর মার হাতে স্পেশালিটি ছিল লুচি। আমার অনেক আবৃত্তিকার বন্ধুরা আছেন বা এই শিল্প সংস্কৃতির জগতের বন্ধুরা আছেন, বলতেন যে মাসিমার হাতে লুচির কোনো জবাব নেই। মা অসম্ভব ভালো। আমি কোথাও অনুষ্ঠান করতে গেলে টিফিন ক্যারিয়ারে শুধু আমার খাবার নয়, গাড়িতে কতজন যাচ্ছে পুরো টিফিন ক্যারিয়ার ভর্তি মা খাবার করে দিতেন। আমি নিউজ পড়তে যাব ভোরবেলা, মা খাবার রেডি করে রাখছেন, টিফিন বক্সে জল ভরে রাখছেন। এগুলো 85-86 বছর অবধি করেছেন। মার হাতের পায়েস, মার হাতের মালপোয়া, মার হাতের নারকোল নাড়ু, সেটা চিনির হতে পারে, সেটা গুড়ের হতে পারে, অসাধারণ। যেদিন যান মা সেই দিন সকালবেলাতেও আমার ছেলের সঙ্গে কথা বলেছেন, আজকে আমি চলে যাব। তা বলছে কোথায় তুমি চলে যাবে? বেড়াতে যাবে? আমি তোমাকে গাড়ি করে বেড়াতে নিয়ে যাব। তা মুখ চোখটা বন্ধ করে বলেছেন না। তারপরে আমাকে ডেকেছেন, আমার হাতটা ধরেছেন, আমার চোখের সামনেই আমার মা একবার রেগে গিয়ে আমার সঙ্গে প্রায় 3-4 দিন কথা বলেননি, আর নিজে আমাকে ভাত বেড়ে দিতেন আর কি। ভাত খাওয়ার সময় আমাকে 3 দিন নিজে খেতে দেননি আর কথা বলেননি। তার কারণ হচ্ছে মাকে না জানিয়ে একদম চুল বব হেয়ার করে এসেছিলাম। মা মানে কয়েক ঘন্টার জন্য লুকিয়ে রাখতে পেরেছিলাম, তারপরে যেই মা বুঝতে পারলেন, মা শুধু একটা প্রশ্ন করলেন, তোর এত ভালো চুল, এত সুন্দর চুল কেটে ফেললি? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? এত সাহস হয়ে গেছে তোর? তখন কিন্তু আমি কলেজে পড়ি। কিন্তু মা সেটা বলেছিলেন এবং আমার সঙ্গে কথা বলেননি। তো মা খুব আনন্দে ছিলেন, আর 5 জনকে বলতেন যে আমার খুব বাধ্য মেয়ে, আমার লেখাপড়া হয়নি কিন্তু অবলীলায় ও MA পাশ করেছে, BEd করেছে, মানে আকাশবাণীর বিবিধ ভারতীর বিজ্ঞাপনের নাটক, ডকুমেন্টারি ফিল্ম, সেগুলোতে মার অসম্ভব উৎসাহ ছিল। আর প্রতিদিন মানে যখনই ফাংশন করে বাড়ি ফিরতাম, মা আমাকে জিজ্ঞেস করতেন, যখন নিজে যেতে পারতেন না, কি কি কবিতা বললে, কীরকম রেসপন্স পেলে,
এরকম সব মা প্রতিটা মুহূর্তে মা জিজ্ঞেস করতেন। সব সময় বলতেন, নিজে মনুষ্য জন্ম পেয়েছ, সেটা সদ্ব্যবহার করো। তোমার যশ, খ্যাতি, অর্থ, বিদ্যা থাকবে, কিন্তু আসল যে জিনিসটা, সেটা আমার মা এবং বাবা দুজনেই বলতেন, ভালো মানুষ হয়েও, সৎ হয়েও, এবং পাশের মানুষটার পাশে দাঁড়িয়েও। যে দুঃখী, তেলা মাথায় তেল দেবার দরকার নেই, কিন্তু যে দুঃখী, যার একটা খাতা একটা পেন্সিল হলে যার একটু উপকার হয়, যার কয়েকটা ভালো পুরনো শাড়ি পেলেও যার উপকার হয়, সেইভাবে উপকার করার চেষ্টা করো। আর একটু তাকিয়ে দেখো কার মাথায় তেল নেই আর কার পেটে ভাত নেই। একজনকেও যদি পারো তার জন্যে করো। সেটা করার চেষ্টা করি আমি আমার সীমিত সাধ্যের মধ্যে। মা চলে গেলেন 2015-তে অগস্ট মাসে। যেদিন যান মা, সেই দিন সকালবেলাতেও আমার ছেলের সঙ্গে কথা বলেছেন আজকে আমি চলে যাব। তা বলছে, কোথায় তুমি চলে যাবে? বেড়াতে যাবে? আমি তোমাকে গাড়ি করে বেড়াতে নিয়ে যাব। তা মুখ চোখটা বন্ধ করে বলেছেন না। তারপরে আমাকে ডেকেছেন, আমার হাতটা ধরেছেন। আমার চোখের সামনেই আমার মায়ের ঘরটা আমি পুরো হসপিটালের মতন একটা ব্যবস্থা করেছিলাম। মার জন্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের 2জন সিস্টার থাকতেন, সব মেশিন টেশিন ইনস্টল করা হয়েছিল। কিন্তু একেবারে কথা, মানে একটা একটা করে অর্গান যেরকমভাবে শাটডাউন করে, আমার ছেলে ওই পালস অক্সিমিটার আঙুলে ধরেছিল। ডাক্তার এসেছিলেন তখন, তিনি প্রেশারটা দেখছিলেন, অন্যান্য সব প্যারামিটার্সগুলো দেখছিলেন। করতে করতে তার আগে বলেছিলেন, তোমাদের খাওয়া হয়েছে, তোমরা খেয়ে নাও, সবাই খেয়ে নাও। তা আমরা সবাই 12:30 পৌনে 1 নাগাদ খেয়ে নিলাম। বুঝতে পারছিলাম যে মা বেশিক্ষণ আর না, মা 2:10-এ চলে গেছিলেন। মা বললেই মনে হয় দশভুজা, 10টা হাত, কেন আরও কয়েকটা হাত লাগিয়ে দিলেও, এবং সর্বংসহা, ধরিত্রীর মতন যার সহ্য শক্তি, এবং যার মনটা আকাশের মতো উদার, এবং যার মধ্যে প্রবহমানতা আছে। মা কিন্তু খুব ওপেন মাইন্ডেড ছিলেন, খুব আধুনিক মনের মানুষ ছিলেন। আমার বন্ধু বান্ধবরা এসে তাদের প্রেমের গল্প তাদের মা বাবাকে না বলতে পেরে আমার মাকে বলতেন। মা খুব তীর্থ দর্শন করতেন এবং মা খুব বেড়াতে ভালোবাসতেন, কিন্তু আমাকে বলতেন যে আমাকে শেষ একবার কাশি নিয়ে চল। কাশি মানে বেনারস, আগেকার মানুষ কাশি শব্দটাই ব্যবহার করতেন। তো আমি মাকে নিয়ে কাশি গেছিলাম এবং মার সঙ্গে কুম্ভ মেলা গেছি, মাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে গেছি, সিনেমা গেছি, থিয়েটার দেখেছি। মা আমাকে সৌম্যমিত্রের নাটক দেখানোর জন্যে কয়েক ঘন্টা লাইন দিয়ে টিকিট কেটে আমাকে মা নাটক দেখিয়েছিলেন। আমিও সেই রকমভাবে মা যেগুলো ভালোবাসতেন, যেসব গানের অনুষ্ঠান শুনতে যেতে চাইতেন, আর আমার অনুষ্ঠানে তো যেতেনই, আমি সেগুলো করার সাধ্যমতো চেষ্টা করেছি, কারণ মাকে জড়িয়েই আমার জীবন, আর কিছু ছিল না। আমার মা চলে যাবার পরে, চলে যাবার বছরখানেক আগে একটা ছবি তোলা হয়েছিল। আমার অনুষ্ঠান থেকে অনেক উপঢৌকন মাকে দেওয়া হয়েছিল। তো সেই ছবিটা আমি মোবাইল তো এখন সারাক্ষণের সঙ্গী, তাই মোবাইলে আমি মার ছবিটা রেখে দিই। যে তার মানে এই নয় যে মোবাইলে না থাকলে মা থাকবেন না, সেটা নয়, কিন্তু আমার বড় ইচ্ছে করে যে মা আমার সবসময় সঙ্গে সঙ্গে আছেন। আমি যেখানেই বেরোই না কেন, এখানে যে ছবিটি আছে বা মার ঘরে যে ছবি আছে, সেই ছবিতে আমি মার সঙ্গে কথা বলে যাই যে মা আমি বেরোচ্ছি আর এখন এই কাজে যাচ্ছি।
আমার একটি ক্যাসেট প্রকাশ করেছিলেন, আনুষ্ঠানিক প্রকাশ করেছিলেন তদানীন্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী মহাশয়। তা সেই প্রকাশ উপলক্ষে উনি আমার সঙ্গে কথা বলছিলেন, মানে প্রকাশ অনুষ্ঠানেরও একটা ছবি আছে, কথা বলছিলেন। কথা বলার পরে হঠাৎ তিনি আমাকে বললেন যে প্রণতি, আই ওয়ান্ট টু মিট ইউর মাদার। মম বলেন, আই ওয়ান্ট টু মিট ইউর মাদার বলেন, আই ওয়ান্ট টু মিট ইউর মা। তারপরে উনি নেমে সে ডায়াস থেকে, এটা প্রেস ক্লাবে হয়েছিল, এই ছবিটা আমাকে একটি কাগজ, একটু পত্রিকা থেকে আমাকে উপহার স্বরূপ আমাকে দিয়েছিলেন তারা। এটি মার সঙ্গে রাজ্যপাল এসে কথা বলছেন, মার হাতটা ধরে আছেন এবং মা সাবলীলভাবে, কোনো রকম জড়তা, কোনো রকম আড়ষ্ট ভাব নেই, মা কিন্তু তার সঙ্গে কথা বলেছিলেন। তারপর থেকে রাজ্যপালের সঙ্গে যতবার দেখা হয়েছে বা রাজ্যপাল আমার জন্মদিনে যতবার ফুল এবং চিঠি পাঠিয়েছেন, সবসময় মার কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, মা চোখের সামনে থেকে, মানে যেটা পার্থিব শরীর, সেই পার্থিব শরীরটা চলে গেছে 3 বছর আগে। কিন্তু মাকে শুধু বলবো, মা তুমি যেখানেই থাকো তুমি ভালো থাকো, আর তোমার আশীর্বাদে আমি এবং আমরা সবাই যেন ভালো থাকি।